অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হবে তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক শেষে একথা জানান তিনি। রিজওয়ানা বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ চূড়ান্ত না হলেও তাদের মূল কাজ দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা। এজন্য সরকার কাজ করছে। শিগগিরই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে বলেও জানান সৈয়দা রিজওয়ানা হাসান। উচ্চ আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথাও জানান তিনি। এদিকে শিক্ষার্থীরা সরকারের সব কাজে সহযোগিতা করবে বলেও জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম। প্রশাসনের সাথে নাগরিক বা সিভিলিয়ান যারা ছাত্র নাগরিক তারা যাতে সমান্তরালে যদি একসাথে কাজ করে, সেটা আইন শৃঙ্খলা থেকে শুরু করে সর্বক্ষেত্রে, তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের যে চ্যালেঞ্জগুলো বা যে সমস্যাগুলো আমরা দেখছি সেগুলো মোকাবেলা করে উঠে ওঠা সম্ভব। আমরা সকলেই গণতান্ত্রিক দেশে একটা যাতে যাত্রা শুরু করতে পারি, সেটার প্রস্তুতির জন্যই তো এই অন্তর্বর্তীকালীন সরকার। সেই প্রস্তুতিটা নেওয়ার জন্য যেটুকুন সময় দরকার, শুধুমাত্র সেটুকুন সময়ই আমরা নেব। দায়িত্ব গ্রহণের পর জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 14 জন উপদেষ্টা। সকালে জাতীয় স্মৃতিসৌধ এবং কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান তারা। পরে উপদেষ্টারা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করার পাশাপাশি ব্যাংকিং খাত ও পুঁজি বাজারে স্বস্তি ফেরানোতেই নজর থাকবে তাদের। বৃষ্টিস্নাত শুক্রবার সকালে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান। পরে অন্য 13 উপদেষ্টাকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস সাভার থেকে ঢাকার উদ্দেশ্যে ফিরেন। বেলা 11:30টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা। শ্রদ্ধা নিবেদন শেষে উপদেষ্টারা তরুণদের সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়ায় এগিয়ে আসার আহ্বান জানান। এখন প্রায়োরিটি হলো শান্তি শৃঙ্খলা আনা, তারপর ব্যবসা মন্থর হয়ে গেছে, নানা রকম চ্যালেঞ্জ, ব্যাংক সেক্টরের চ্যালেঞ্জ, অর্থনীতিতে পুনর্জীবিত করতে হবে, মানুষের জীবিকার যে এফেক্ট পড়েছে এটাকে আপনার তাড়াতাড়ি আমাদের ইসে করতে হবে। এটা আমাদের একার কাজ না, সারা দেশবাসীর কাজ, এবং আমাদের তরুণ সমাজ আমাদের জন্য যে অপূর্ব সুযোগ এনে দিয়েছে দেশ গড়ার, এই সুযোগটা যেন আমরা কাজে লাগাতে পারি। আমার পরিকল্পনা আগেও যা ছিল এখনও তাই। আগে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে করতাম, এখন রাষ্ট্রীয় ক্ষমতার ভিতর থেকে করার চেষ্টা করব। আমার পরিকল্পনা হচ্ছে সত্যিকার অর্থে একটা উদার গণতান্ত্রিক পথে যেন বাংলাদেশ যাত্রা করতে পারে, সেই ভিত্তিটা স্থাপন করে দেওয়া। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে তরুণদের প্রতিনিধিরা জানান, নতুন করে দেশ গড়ার চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করবেন তারা। আমরা আশা করব যে আমাদের যারা সিনিয়র সিটিজেন নাগরিক সমাজ, তাদের অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা এবং একই সাথে আমাদের যে তারুণ্যের শক্তি, এই উভয় মিলে আমরা বাংলাদেশ রাষ্ট্রটাকে আবার নতুন করে সাজাতে পারবো। শিক্ষার্থীদের রাজপথেও তাদের কার্যক্রম অব্যাহত থাকবে। সামাজিক রাষ্ট্রের এবং রাষ্ট্রের সংস্কারের ভিত্তির মধ্য দিয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ব। বৃহস্পতিবার রাতে বঙ্গভবনে 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের 14 জন শপথ নিয়েছেন। সুপ্রদীপ চাকমা, বিধান রঞ্জন রায় ও ফারুক ই আজম ঢাকার বাইরে থাকায় শপথ নিতে পারেননি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে মন্ত্রিপরিষদ বিভাগ ও 26 মন্ত্রণালয় দিয়ে দপ্তর বন্টন হল উপদেষ্টাদের মধ্যে। দুপুরে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। ডক্টর ইউনূসের 26 মন্ত্রণালয়ের মধ্যে রয়েছে প্রতিরক্ষা, শিক্ষা, সড়ক পরিবহন, খাদ্য, কৃষি, রেল, জ্বালানি, বাণিজ্য, দুর্যোগ, মুক্তিযুদ্ধের মতো মন্ত্রণালয়। এছাড়া ডক্টর সালেউদ্দিন আহমেদ অর্থ এবং আসিফ নজরুল পেয়েছেন আইন ও সংসদ মন্ত্রণালয়ের দায়িত্ব। স্বরাষ্ট্রে থাকছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন, আর পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবেন তৌহিদ হোসেন। হাসান আরিফ স্থানীয় সরকার, ডক্টর খালিদ হোসেন ধর্ম এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আদিলুর রহমান খানকে। এছাড়া সৈয়দা রিজওয়ানা হাসান বন ও পরিবেশ, শারমিন মুর্শিদ সমাজ কল্যাণ, ফরিদা আক্তার প্রাণী সম্পদ এবং স্বাস্থ্য মন্ত্রণালয় দেখবেন নূরজাহান বেগম। আর ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভুইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং মোহাম্মদ নাহিদ ইসলাম পেয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব।
ক্ষুদ্র ঋণ, নারী স্বাস্থ্য, পরিবেশ, কৃষি, স্ব ক্ষেত্রে অবদান রেখেছেন জীবনের বেশিরভাগ সময়। 2 থেকে 3 দশকেরও বেশি সময়ে সুনাম কুড়িয়েছেন, নিজ কর্মগুণে অর্জন করেছেন দেশি বিদেশি নানা পুরস্কার। রক্তঝরা ছাত্র আন্দোলনের অগ্রপথিকেরাও আছেন এই দলে। নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়ে দেশ গড়ার প্রত্যয় তাদের। সৈয়দা রিজওয়ানা হাসান দায়িত্ব পেয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের। টাইম সাময়িকীর হিরোজ অব এনভায়রনমেন্ট খেতাবপ্রাপ্ত সৈয়দা রিজওয়ানা হাসান 1993 সালে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতিতে যোগ দেন। 2 দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলাদেশে পরিবেশ সুশাসন নিশ্চিতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। 2012 সালে পান র্যামন মেগসাইসাস পুরস্কার। ফরিদ আক্তার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। নারী উন্নয়ন, স্বাস্থ্য, কৃষি, মৎস্য সম্পদ, তাঁত, গার্মেন্টস, জনসংখ্যা এবং উন্নয়নমূলক বিষয়ে নিবিড়ভাবে 3 দশক কাজ করেন তিনি। জনসংখ্যা নিয়ন্ত্রণের নামে পরিচালিত কার্যক্রমের মারাত্মক কুফল ও নারী স্বাস্থ্যের উপর এর ক্ষতিকর প্রভাব নিয়ে কাজ করেন। সুপ্রদীপ চাকমা উপদেষ্টা সুপ্রদীপ চাকমার জন্ম 1961 সালে খাগড়াছড়িতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে পড়াশোনা শেষে 7ম BCS পাশ করে সরকারি চাকরিতে যোগ দেন। মেক্সিকো ও ভিয়েতনামে রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করেন সুপ্রদীপ চাকমা। 2002 সালে তাকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিয়োগ করা হয়। নূরজাহান বেগম দায়িত্ব নিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের। গ্রামীণ ব্যাংকের সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী জোবরা গ্রামে ক্ষুদ্র ঋণ কর্মসূচি শুরুর সময় থেকে আছেন ডক্টর ইউনুসের সাথে। তিনি গ্রামীণ ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন। নাহিদ ইসলাম দায়িত্ব পেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের। 1998 সালে ঢাকার অদূরে ফকিরখালীতে জন্ম নেয়া নাহিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে 2022 সালে অনার্স পাশ করেন। 2018 সালে অংশ নেন কোটা সংস্কার আন্দোলনে। এবারের আন্দোলনের অন্যতম সমন্বয়ক তিনি। 2023 সালের 4 অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন নির্দলীয় ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তি আত্মপ্রকাশ করে। এর কেন্দ্রীয় সদস্য সচিব ছিলেন নাহিদ ইসলাম। আফমা খালিদ হোসেন 1975 সালে কামিল পাশ করে 1982 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে অনার্স ও 1983 সালে একই বিভাগ থেকে মাস্টার্স করেন। 2006 সালে পিএইচডি ডিগ্রি লাভ করা খালিদ হোসেন ছাত্রজীবনে দৈনিক সংবাদ, দৈনিক বাংলার বাণী, পটিয়ার সংবাদদাতা এবং দ্য নিউ নেশনের বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদক ছিলেন। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। 2018 সালে কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় আসিফ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন। 3 অক্টোবর গণতান্ত্রিক ছাত্র শক্তির সূচনার পর তিনি সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার আহ্বায়ক হন। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশের স্থিতিশীলতা চায় জাতিসংঘ, অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে সংস্থাটি। একথা জানিয়েছেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস। সকালে গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই মন্তব্য করেন তিনি। এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেন। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশে মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে উন্নয়ন সহযোগিতার শঙ্কা কেটে গেছে। এখন সবাইকে নিয়ে গড়তে হবে নতুন বাংলাদেশ। So there's an important moment of consultation, dialogue. আমরা সব পক্ষের সঙ্গে কথা বলছি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই নতুন সরকারের সঙ্গে কাজ করবে জাতিসংঘ। To continue the economic development. বাংলাদেশের উন্নয়ন পার্টনার যারা আছে তারা বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে সকলের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। আজকে সকলের সেই সংখ্যা কেটে গেছে। আমাদের পার্টনাররা ইউএন ইজ এ মেজর পার্টনার এবং তাদের সমর্থন প্রয়োজন আছে এবং তারা সেই সমর্থন দিতে রাজি আছে এবং সবাইকে নিয়ে কাজ করতে রাজি আছে। আমরা সবাই মিলে একটা নতুন বাংলাদেশ করব আগামী দিন।
কাজে যোগ দিতে শুরু করেছেন ডিএমপির বিভিন্ন থানার পুলিশ সদস্যরা। রাজধানীতে ভাঙচুর, অগ্নিসংযোগ হয়নি এমন 29টি থানায় প্রাথমিক কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে ডিএমপির জ্যেষ্ঠ কর্মকর্তাদের বেশিরভাগকেই পাওয়া যায়নি। এদিকে নন বিসিএস কর্মকর্তারা পুলিশের সংস্কার না হওয়া পর্যন্ত কাজে না যাওয়ার কথা বলেছেন। রাজধানীর পল্টন থানা এক সপ্তাহের হামলার সাক্ষী। এই মডেল থানা চারতলা ভবনটির প্রায় সবকিছুই ধ্বংস হয়ে গেছে। আগুন দেওয়া হয়েছে থানার সার্ভিস ডেলিভারি অফিসার, ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী কমিশনারের রুমে। লুট করা হয়েছে বেশিরভাগ অস্ত্র। এছাড়া ব্যারাক থেকে পুলিশের ব্যক্তিগত জিনিসপত্র ও মোটরসাইকেল নিয়ে যাওয়ার অভিযোগও করছেন কর্মকর্তারা। এদিকে প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে রাজধানীর তেজগাঁও থানায়। সেখানে ভাঙচুর না হওয়ায় শুক্রবার সকাল থেকে কাজে যোগ দিতে থাকেন কর্মকর্তারা। বাকিদেরও থানায় ফেরার আহ্বান তাদের। অর্ডারে করছি, আজকেও অর্ডার করেছে, তাই আমি থানায় চলে আসছি। এখনো আমার অনেক সহকর্মী কান্না করতেছে, আসতে পারছে না। সত্যিকারে যে আমরা মানুষের প্রয়োজনে এটা সেই প্রয়োজনটা আবার মেটানোর জন্যই কিন্তু আমরা চলে আসছি। পুলিশের দোষ ত্রুটি এটা ক্ষমা সুন্দরভাবে দেখেন, কারণ এই থানা আপনাদের, পুলিশও আপনাদের। পুলিশ আপনাদের খুবই প্রয়োজন। আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন যে আপনাদের নাগরিক জীবন কিভাবে ব্যাহত হয়েছে পুলিশের অভাবে। সেনাবাহিনীর সহযোগিতায় রাজধানীর 29টি থানায় প্রাথমিক কাজ শুরু হয়েছে। অন্যগুলোতেও বিশেষ ব্যবস্থায় জিডি কার্যক্রম শুরু হবে শিগগিরই। যারা অনেক পুলিশ সদস্যকে হত্যা করছে, আহত করতেছে, তা আমাদের কাছে এটা মনে হয়েছে যে আমাদেরকে পুলিশকে আগে বাঁচাইতে হবে। তাদেরকে রিফর্ম করে নতুন করে কাজ করার জন্য তাদেরকে সেভ করাটা আমার অত্যন্ত জরুরি। এছাড়া ওই থানার ভেতরে ব্যাপক অনেক অস্ত্র রয়েছে। যদি এগুলো সন্ত্রাসীদের কাছে চলে যেত তাহলে এটা আমাদের নিরাপত্তার জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যেত। পুলিশের অন্য সদস্যরা কাজে যোগ দিলে টহল সহ নিয়মিত কার্যক্রম শুরু করার পরিকল্পনা কর্মকর্তাদের। দেশবাসীর সহযোগিতাও চেয়েছেন তারা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুধু পানিটাই ঠান্ডা। ক্লিন টেকনোলজিতে তৈরি 3 স্তর বিশিষ্ট সেরাকুল ওয়াটার ট্যাঙ্ক। বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে সেনা সহায়তায় সীমিত পরিসরে থানার কার্যক্রম শুরু হয়েছে। আবারও কাজে ফিরছেন পুলিশ সদস্যরা। নতুন নির্দেশনা নিয়ে কাজ করার প্রত্যাশা পুলিশ সদস্যদের। হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের কয়েকদিন পর খুলনার বিভিন্ন থানায় কাজে যোগ দিয়েছে পুলিশ। না হয়েছে মামলাও। লক্ষ্মীপুরে শুক্রবার দুপুরের পর রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসলেউদ্দিনের নেতৃত্বে কাজে যোগ দেন পুলিশ সদস্যরা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিএনপির নেতাকর্মীরা তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান। আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই, এই নতুন বাংলাদেশ বিনির্মাণে আমার উপরে এই রামগতি থানা অফিসার ইনচার্জ হিসেবে আমার উপরে যে অর্পিত দায়িত্ব, সেটা আমি আইন বিধির সামনে রেখে যথাযথভাবে পালন করে যাব। ফেনীর 6টি উপজেলায় থানার কার্যক্রম শুরু করেছে পুলিশ সদস্যরা। এ সময় পোড়া আবর্জনা পরিষ্কার করে পুলিশ সদস্যরা। কার্যক্রম শুরু হয়েছে জয়পুরহাট সদর থানায়। সেনাবাহিনীর তত্ত্বাবধানে থানা পরিদর্শন করেছে জেলা প্রশাসক। এখন আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে যে মানুষের মনে শৃঙ্খলা, মানুষের মনে এই আতঙ্ক দূর করা, যে সরকার পাশে আছে এবং পুলিশিং অ্যাক্টিভিটিস ছাড়া কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষা করা একেবারেই অসম্ভব। ফরিদপুরে পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলমের নেতৃত্বে কোতোয়ালি থানার কার্যক্রম শুরু হয়েছে। প্রত্যেকটা রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদেরকে স্ট্রংলি তারা বলছে যে আপনারা আসেন, আমরা প্রতিটা মুহূর্তে আপনাদেরকে সহায়তা করব, যখন যারা যেখানে প্রয়োজন সেইখানে সহায়তা করব। হবিগঞ্জ সদর থানায় 77 পুলিশ সদস্যের মধ্যে যোগ দিয়েছেন 15 জন। শেরপুর জেলায় কর্মস্থলে যোগ দিয়েছে সব পুলিশ সদস্য। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গাজীপুরের ভাড়ারুল এলাকায় দুর্বৃত্তরা আগুনে একটি টেক্সটাইল কারখানা পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মালিকপক্ষের দাবি, এতে মেশিন এবং অন্যান্য মালামাল পুড়ে ক্ষতি হয়েছে প্রায় 16 কোটি টাকার। ফায়ার সার্ভিস জানায়, গত রাত 2:30টার দিকে সিটি কর্পোরেশনের ভাড়ারুল এলাকায় কিউব টেক্সটাইল কারখানায় আগুন দেখা যায়। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া সকালে ফেনীর ভেতরের বাজার এলাকায় সওদাগর টাওয়ারে আগুন লেগে 8টি দোকান পুড়ে গেছে। প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে আগুন লাগার কারণ জানাতে পারেনি তারা।
ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্প কারখানা নিরাপত্তা রক্ষায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ছাত্র সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়, ইতিহাসের সন্ধিক্ষণে ছাত্র জনতা একটি নিরাপদ, বৈষম্যহীন ও মানবিক সমাজ গঠনে কাজ করছে। এ সময় দুষ্কৃতিকারীরা বিভিন্ন স্থানে হামলা করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এই অবস্থায় ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্প কারখানার নিরাপত্তায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ছাত্র সমাজকেও এগিয়ে আসার আহ্বান এফবিসিসিআই-এর। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছে নিট পোশাক খাতের সংগঠন বিকেএমইএ, আবাসন খাতের সংগঠন রিহ্যাব, বাংলাদেশ জুয়েলার্স সমিতি সহ বিভিন্ন ব্যবসায়িক সংগঠন। জনগণ, পুলিশ সহ আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা সবাইকে নিয়ে সমন্বিতভাবে দেশে চলমান অরাজকতা নির্মূল করা হবে বলে জানিয়েছেন সেনাবাহিনীর ৪৬ পদাতিক ব্রিগেডের অজিও ৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদুজ্জামান খান। বিকেলে রাজধানীর আজিমপুরে জননিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা শেষে এই কথা জানান তিনি। বলেন, বিভিন্ন এলাকায় ডাকাতির যে আতঙ্ক দেখা দিয়েছে তা প্রতিরোধে সেনাবাহিনীর সজাগ দৃষ্টি রাখছে। তবে সেনাবাহিনীর একার পক্ষে এই পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। তিনি লালবাগ, চকবাজার ও কামরাঙ্গীর চর থানার পুলিশ সদস্যদের কাজে যোগ দেওয়ার অনুরোধ জানান। সভায় এই ৩ থানার ডিসি, এডিসি ও ওসিরা উপস্থিত ছিলেন। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।